আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিটোলটাট ২১ রাতের আজকের আয়োজনটা মূলত যুক্তরাজ্যের আদালত যেভাবে যুদ্ধাপরাধী মঈনুদ্দিনের ব্যাপারে একটি সুযোগ দিয়েছে বলা যেতে পারে, যেটা ২০১৯ সালে যখন ওখানকার স্বরাষ্ট্রমন্ত্রী একটি প্রতিবেদন প্রকাশ করেন, তার বিরুদ্ধে তিনি একটি মানহানিকর মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে, এবং সেই যুক্তরাষ্ট্রের সেই ব্যাপারটি যখন সামনে চলে আসে তখন ICSF এর নিন্দা জানিয়েছে সেই আদালতের রায়ের ব্যাপারে। সেখানকার যদি রায়টা এরকম হয় বা তাকে সেই মামলাটা চালিয়ে যেতে বলা হয়, এবং তখন ব্যাপারটা কি দাঁড়ায় সেটাই আজকে একটু জানবার চেষ্টা করব। এই গুরুগম্ভীর বিষয়গুলো যারা চমৎকারভাবে স্পষ্ট করতে পারবেন তেমনই দুজন রয়েছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যদি যুদ্ধাপরাধী মঈনুদ্দিনের ব্যাপারেই তারা এক ধরনের সায় দিয়ে থাকে, তাহলে বাংলাদেশে যে স্বজন রয়েছে যারা ক্ষতিগ্রস্ত, সেই পরিবারগুলো, তাদের ব্যাপারে কি ধরনের আচরণ করা হলো? একটি স্বাধীন দেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায়, সেটাকে কিভাবে দেখা হলো? বা বাংলাদেশে ১৯৭১ সালে গণহত্যা যে হয়েছিল, সেই গণহত্যাকে আসলে কিভাবে দেখা হচ্ছে? এই বিষয়গুলোর উপরেই আমরা একটু জোর দিতে চাই, এবং সেইভাবেই আলোচনাটা আমরা চালিয়ে নিব। যে বিষয়গুলো আমরা বুঝি না, সেই বিষয়গুলো আমরা একটু বুঝে নেবার চেষ্টা করব, যে আসলে ব্যাপারটা কি হয়েছে, যুক্তরাজ্যের আদালত বা সেই সুপ্রিম কোর্ট কিভাবে এটা হ্যান্ডেল করছে। আর এই আয়োজনের জন্য যাদেরকে আমি পেয়েছি তাদের সাথে আমি শুরুতে আলাপ করিয়ে দিচ্ছি আপনাদের। রয়েছেন আমাদের স্টুডিওতে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অবসরপ্রাপ্ত বিচারপতি আপিল বিভাগ, এবং রয়েছেন জুলফিকার আলী মানিক, জ্যেষ্ঠ সাংবাদিক ও গবেষক। আর আমি ফেরদৌসী আহমেদ থাকছি আপনাদের সাথে পুরো আয়োজনে। আমি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনাকে দিয়ে আলোচনাটা নিঃসন্দেহে শুরু করতে চাই, এবং আপনি চমৎকারভাবে এই ব্যাখ্যা আমাদের দিতে পারবেন যেগুলো আমরা আসলে বুঝি না। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমি ওখান থেকে আসতে চাই যে ২০১৯ সালে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল যে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন, তার বিরুদ্ধে গিয়ে মানহানিকর মামলা করেছেন এই যুদ্ধাপরাধী মঈনুদ্দিন। সেই মামলাটা আসলে কতটা যদি বলা যেতে পারে যৌক্তিক, কারণ উনি যে রিপোর্ট প্রকাশ করেছেন সেটার যদি সত্যতা থাকে, আমি একদম এটা আন্তর্জাতিক উপর থেকেই দেখতে চাই, বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে দেখতে চাই না। অন্য একটি দেশের সেই অপরাধ যদি নিশ্চিতভাবে প্রমাণিত হয়, সেইটার ব্যাপারে যদি কোনো প্রতিবেদন প্রকাশ করে যে উনি এই অপরাধ করেছেন এত সালে, সেটার বিরুদ্ধে মানহানিকর মামলাটা কতখানি যৌক্তিক, আগে আমি এইটা একটু আপনার কাছ থেকে স্পষ্টতে চাই। দেখুন, আমার জীবনের একটা বড় অংশ কিন্তু কেটেছে বিলেতে। শুধু ছাত্রই ছিলাম না, পরবর্তীকালে ব্রিটিশ হোম অফিস প্রতিষ্ঠিত একটি সংস্থার আমি উঁচু পদে চাকরি করার আমার অভিজ্ঞতা রয়েছে। বিলেতে বিভিন্ন আদালতে মামলা পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। বিলেতের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের এক্সটার্নাল ছাত্রদের প্রভাষক হিসাবে আমার দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে, এবং আমার পদাধিকার বলে বিলেতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তাদের ট্রেনিং সেশনে আমার অধ্যাপনা করার অভিজ্ঞতা রয়েছে। সব অভিজ্ঞতার আলোকে একটি জিনিস আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে পারি, যে ব্রিটিশ সুপ্রিম কোর্ট যে কথাগুলো বলেছে, সেই কথাগুলোর অর্থ কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা। কারণ প্রথা অনুযায়ী, নিয়ম অনুযায়ী একটি দেশের আদালত অন্য দেশের আদালতের রায় পর্যালোচনা করার কোনো অধিকার রাখে না। এটি ব্রিটিশ উপনিবেশিক আমলে কিন্তু ছিল, জুডিশিয়াল কমিটি অব দি প্রিভি কাউন্সিল ছিল, যেই কাউন্সিল উপনিবেশিক দেশ থেকে দেশের আদালতগুলোর রায়ের বিরুদ্ধে সেই প্রিভি কাউন্সিলে আপিল হতো, তখন সেই আপিলে রায়গুলো পর্যালোচনা করতে পারতো। কিন্তু এখন তার সেই প্রিভি কাউন্সিলও নেই, উপনিবেশও নেই। কিন্তু সুপ্রিম কোর্টের রায় দেখে মনে হচ্ছে তারা ধরে নিয়েছিল যে ব্রিটিশ সুপ্রিম কোর্ট এখনও প্রিভি কাউন্সিল, এবং প্রিভি কাউন্সিল হিসাবে বাংলাদেশের আদালতের যে রায় তা পর্যালোচনা করতে পারে। এটি খুবই দুঃখজনক। আর দ্বিতীয় কথা হলো, যে কথাগুলো ব্রিটিশ সুপ্রিম কোর্ট বলেছে সেই কথাগুলো কিন্তু তথ্যভিত্তিক নয়। এখানে জুলফিকার মানিক রয়েছে, সেটি একটি খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি তৈরি করেছিল ১৯৯৫ সালে সম্ভবত, রিলিজও হয়েছিল, এবং এই রায়ে কিন্তু সেই জুলফিকার মানিকের সেই ডকুমেন্টারির উল্লেখও রয়েছে। সেখানে অনেক কথাই বলা হয়েছে, যে কথাগুলো কিন্তু ব্রিটিশ সুপ্রিম কোর্ট আমলে না নিয়ে, বরং যারা অ্যামনেস্টি বা
ডেমোক্রেসি ওয়াচ যারা আমাদের এই বিচারের বিরুদ্ধে কথা বলেছে সেই কথাগুলো অনুসরণ করেই ব্রিটিশ সুপ্রিম কোর্ট এমন সব কথা বলেছে যেটি আদৌ বাস্তব ভিত্তিক নয়। প্রথমত ব্রিটিশ সুপ্রিম কোর্ট বলেছে যে আসামির অনুপস্থিতিতে বিচার। দেখুন, আমাদের যে 1973 সালে আমাদের যে আইন বঙ্গবন্ধু করেছিলেন, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধী এদের বা গণহত্যা অপরাধী এদের বিচারের জন্য, সেটি কিন্তু করা হয়েছিল নুরেমবার্গ এবং টোকিও চার্টারের আদলে। সেই নুরেমবার্গ চার্টার, টোকিও চার্টারে পরিষ্কার ভাষায় বলা আছে যে আসামিকে যদি বের করা না যায়, আসামির যদি সোজা কথায় আসামিকে যদি ধরে আনা না যায় এবং অন্য যে কোনো কারণে যদি আদালত মনে করে যে আসামির অনুপস্থিতিতে বিচার হওয়া প্রয়োজন ন্যায় বিচারের স্বার্থে, তাহলে সেই ট্রাইব্যুনাল, নুরেমবার্গ ট্রাইব্যুনাল, টোকিও ট্রাইব্যুনাল তাদের বিচার করতে পারবে। এবং আরেকটি কথা, দুই ট্রাইব্যুনালের যে চার্টার, সেখানে বলা হয়েছে যে প্রচলিত সাক্ষ্য আইনে যে কঠোরতা রয়েছে তা শিথিল না করতে পারলে ন্যায় বিচার পাওয়া যাবে না। সেই কঠোরতা করতে হবে, শিথিল করতে হবে। সেখানে হিয়ারসে এভিডেন্স, যেটা আমার মনে হয় হিয়ারসেটাই মানুষ ভালো বুঝবে, হিয়ারসে এভিডেন্স গ্রহণযোগ্য করা হয়েছে। নিউজ পেপার রিপোর্ট গ্রহণযোগ্য করা হয়েছে, যে অর্থে এই জুলফিকার মালিকের ডকুমেন্টারিও আমলে নেওয়া যায় এবং অন্যান্য, এবং এইগুলো কিন্তু এই টোকিও চার্টার এবং নুরেমবার্গ চার্টারে পরিষ্কার ভাষায় উল্লেখ করা হয়েছে। এবং সেখানে বলা হয়েছে এগুলো না হলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে না নয়। এবং এখানে আপনার আমেরিকান একজন বিচারপতি, খুব নামী বিচারপতি, যাকে আমেরিকা নুরেমবার্গ ট্রাইব্যুনালে তাদের চিফ প্রসিকিউটর হিসেবে পাঠিয়েছিল, তিনি কিন্তু তার কি বলে ইন্ট্রোডাক্টরি স্পিচই বলেছিলেন, তার সমাপনী ভাষণেই বলেছিলেন যে আজ যদি এই ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধীর বিচার করতে না পারে, তাহলে আগামীকাল বিশ্বের মানুষ আমাদের বিচারের কাঠগড়ায় দাঁড়া করাবে। এবং তিনি এই যে কথাগুলো নুরেমবার্গ চার্টারে রয়েছে, ইনক্লুডিং আপনার অ্যাবসেন্সিয়া, মানে আসামির অনুপস্থিতিতে বিচার, সাক্ষ্য আইন শিথিল করা, এই কথাগুলোর পক্ষে সবাই কিন্তু কথা বলেছেন। শুধু যে নুরেমবার্গ ট্রাইব্যুনালে তা নয়, কিন্তু পরবর্তীকালে এমনকি বর্তমানে যে চলছে ICC, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, সেখানেও কিন্তু আসামির অনুপস্থিতির বিচারের বিধান রয়েছে, সাক্ষ্য আইন শিথিল করার বিধান রয়েছে। অন্যান্য অনেক যেসব রুয়ান্ডা ট্রাইব্যুনাল বা ইউগোস্লাভ ট্রাইব্যুনাল, লেবানন ট্রাইব্যুনাল, এইসব ট্রাইব্যুনালে কিন্তু একই কথা, যদি আসামিকে ধরে আনা না যায় তাহলে তার অনুপস্থিতিতে বিচার হতে পারবে। এবং এইখানে আরেকটি কথা, যেটা সুপ্রিম কোর্ট কিন্তু স্বীকার করেছেন যে মঈনুদ্দিন জানতো যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে, তার বিচার শুরু হবে, তারপরেও সে যায়নি। এবং এক অদ্ভুত যুক্তি দিয়েছেন আমেরিকান সুপ্রিম কোর্ট। আমি অবাক হয়েছি সেই যুক্তি শুনে। সুপ্রিম কোর্টই এটা বলেছে যে মঈনুদ্দিন জানতো যে তার বিরুদ্ধে। এইখানে এই যে রায়ের কপি আমার কাছে আছে, সেখানেই বলেছে যে মঈনুদ্দিন জানতো। এবং সেখানে যে যুক্তি যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট দিয়েছে তা সত্যি বিস্ময়কর। যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট বলেছে, আমি একটু শেষ করি, মানিকের কাছে নিশ্চয়ই অনেক ইনফরমেশন পাবেন, একটু শেষ করি। সুপ্রিম কোর্ট বলেছে যেহেতু সে জানতো তার মৃত্যুদণ্ড হবেই, সুতরাং তার অধিকার ছিল সে বিচারে সম্মুখীন না হওয়ার। এটা তো অদ্ভুত একটা যুক্তি। তার অর্থ হলো এই যে কোনো আসামি যদি মনে করে যে আদালতে গেলে তার সাজা হতে পারে, তাহলে তার অধিকার রয়েছে আদালতে না যাওয়ার। এটি কি বলবো, মানে এই জায়গাটা থেকে আমি আপনার কাছে আসতে চাই অদ্ভুত একটা যুক্তি। এবং আপনার কাছে ওই যে প্রশ্নটা শুরুতে রেখেছিলাম সেটাও একটু জানতে চাই, যদি সুপ্রিম কোর্ট এই বিষয়টা জানে বা যেগুলো আপনি বললেন যে এরকম নাই একটা স্বাধীন দেশে, যদি উপনিবেশ ওই সময়টাতে তার কথা বলবার আছে, অন্য দেশের স্বাধীন বিচার ব্যবস্থার উপরে তার কথা বা আদালতকে পর্যালোচনা করার কোনো অধিকার সে রাখে না,
তাহলে এই মামলা আমলে কি করে নিল? আমি এই জায়গাটা আবারও আপনার কাছে শুনতে চাই, আসবো, কারণ এইবারের বক্তব্যে হয়তো পুরোটা আমরা স্পষ্ট হতে পারিনি। আমাদের সম্মানিত দর্শক যারা রয়েছেন, তার আগে জুলফিকার আলী মানিক, রিপোর্ট আপনার যে ডকুমেন্টারির কথা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ইতিমধ্যেই উল্লেখ করেছেন 1995 সালে যেটা প্রকাশিত হয়েছিল, আর যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা স্বরাষ্ট্রমন্ত্রী যে রিপোর্টটা প্রকাশ করেছিলেন সেইখানের যদি আমি একটু বিলাতে বলি যে কতটা সেখানে একদম বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারে যেভাবে এসছে বর্ণনাটা, সেটা কতটা পুঙ্খানুপুঙ্খ ছিল, আর যদি পুঙ্খানুপুঙ্খ থেকেই থাকে যে বাংলাদেশে যেটা প্রকাশিত হয়েছে সেটাই ওখানে পুঙ্খানুপুঙ্খভাবে ওই রিপোর্টে এসছে, তাহলে আসলে মানহানিকর মামলাটা করার সুযোগ থাকে কিনা? আচ্ছা, এখন এই চৌধুরী মঈনুদ্দিন হচ্ছে আমাদের দেশের যুদ্ধাপরাধী। উনি যুদ্ধাপরাধ করে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে উনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, এবং যেই ব্রিটিশ কোর্টের যেই রায় নিয়ে কথা হচ্ছে সেখানে বলা হয়েছে তিনি 73 সালে তিনি ব্রিটেনে ঢুকেছেন, এরপরে উনি ব্রিটিশ সিটিজেন হয়ে গেছেন। যেহেতু তিনি ব্রিটিশ সিটিজেন হয়েছেন, উনি ব্রিটিশ ল, ব্রিটিশ কনস্টিটিউশন, ব্রিটিশ গভর্নমেন্টের যা নিয়ম কানুন আছে সেটার আওতায় উনি চলে গেছেন। যদিও এখানে বলা হয়েছে যে উনি 2004 সাল পর্যন্ত বিভিন্ন সময় নাকি বাংলাদেশে এসেছেন, চৌধুরী মঈনুদ্দিন বলা আছে, তার মানে গোপনে এসেছেন, লুকিয়ে, আমরা কেউ টের পাইনি। তো ওই জায়গাটা ওনার কিন্তু তখন তো বিএনপি ক্ষমতায়, 4 সাল পর্যন্ত বিভিন্ন সময় উনি এসেছেন, 4 সালের পরে আর বাংলাদেশে আসার ওনার কোনো ফলে কবে কি এসেছেন সেটা আমাদের ইমিগ্রেশন কাছে ব্যাপারটা রেকর্ড থাকবে, কোন পাসপোর্ট নিয়ে এসেছেন, কি পরিচয় এসেছেন, কি নামে। সো তিনি একটা ব্রিটিশ লিগ্যাল সিস্টেমের, ব্রিটিশ কনস্টিটিউশনাল স্ট্রাকচারের একটা প্রোটেকশন উনি ব্রিটিশ সিটিজেন হিসাবে পান। সো ব্রিটেন তাকে তার নাগরিক হিসাবে একভাবে দেখবে, সেটা ব্রিটেনের একটা অধিকারের জায়গা আছে, কিন্তু আমাদেরও একটা অধিকারের জায়গা আছে যে তিনি কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে বা পাকিস্তান এখানে যুদ্ধাপরাধ করেছেন। প্রশ্ন করে আরেকটু পরিষ্কার হতে চাই, সেটা হচ্ছে কেউ যদি, যেমন ওনার কথা বলছেন যে এখন উনি ব্রিটিশ নাগরিক, ব্রিটেন তো তার ব্যাপারে এক ধরনের দেখাবে কি করা যায় তার নাগরিকের ব্যাপারে, কিন্তু ওই নাগরিক যখন অন্য কোথাও নাগরিক ছিলেন তখন যদি তিনি কোনো অপরাধ করে থাকেন, সেইটা কি সেই দেশ এখতিয়ার রাখে না তার সেই সময়কার বিচার করতে? একটা পয়েন্ট আমি এখানেই বলি, যে জায়গাটায় আমি একটু ভূমিকা দিয়ে কেন আসছিলাম, যে আজকে যাকে নিয়ে ব্রিটিশ কোর্টে কথা হচ্ছে, চৌধুরী মঈনুদ্দিন, সেই কোর্টের যে রায়ে আমাদের যে যুদ্ধাপরাধের এখানে বিচার হয়েছে মঈনুদ্দিনের, সেটার রেফারেন্স নিয়ে আলোচনা হয়েছে। এমন নয় যে মঈনুদ্দিনের বিচারটা বাংলাদেশে ওইখানেই প্রথম আলোচনা হয়েছে। এই চৌধুরী মঈনুদ্দিনের যুদ্ধাপরাধ ঠিক মুক্তিযুদ্ধের পরপরই, 71-এর পরপরই বাংলাদেশের পত্রপত্রিকায় তার ছবি সহ কিন্তু প্রকাশিত হয়েছে। এমন নয় যে এটা আকাশ থেকে পড়েছে গত 1.5 দশক আগে। শুধু তাই না, বাংলাদেশে না, আমেরিকার সবচেয়ে প্রভাবশালী, আমেরিকার না সারা পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী দৈনিক পত্রিকার একটা, যেটা আমেরিকা থেকে বের হয়, নিউ ইয়র্ক টাইমসেও কিন্তু তখন 72 সালে চৌধুরী মঈনুদ্দিনের এই যুদ্ধাপরাধ সম্পর্কে রিপোর্ট বেরিয়েছিল। ফলে তার যদি আপনি তার জীবনের এই যুদ্ধাপরাধের সম্পর্কিত তথ্যের যদি আপনি পেছনের ব্যাকগ্রাউন্ড খুঁজতে যান, সেটা কিন্তু সে 71 থেকেই এভিডেন্স হিসাবে আছে, প্রকাশিত আছে, সেটা বাংলাদেশের পত্রিকায় না, নিউ ইয়র্ক টাইমসেও আছে। এখন যে জায়গাটায় আসেন, যে ব্রিটিশ যে ডকুমেন্টারিটা চ্যানেল 4-এ 95-এ রিলিজ হয়েছে, সেটাই কিন্তু ব্রিটিশ জার্নালিস্ট, ব্রিটিশ ডকুমেন্টারি টিমের উদ্যোগেই কিন্তু একটা ডকুমেন্টারি করার পরিকল্পনা হয়েছে, যে বাংলাদেশে যুদ্ধাপরাধী হিসাবে চিহ্নিত কিন্তু ব্রিটিশ নাগরিক হিসেবে ব্রিটেনে আরামেই আছে, নিশ্চিন্তে আছে, এইরকম কয়েকজনের ব্যাপারে। তার একজন হচ্ছে চৌধুরী মঈনুদ্দিন, একজন হচ্ছেন লুৎফর রহমান, সিলেটের উনি ছিলেন, আর একজন আবু সাঈদ। তাদের মধ্যে চৌধুরী মঈনুদ্দিন এখনো জীবিত আছেন। সো ওই ডকুমেন্টারিতেও কিন্তু আমরা যে রিসার্চ করেছি, রিপোর্টিং, শুধু আমরা না, ব্রিটিশ লয়ার কাম জার্নালিস্ট নিজে এটা রিসার্চ করেছেন, পুরো ব্রিটিশ টিম বাংলাদেশে কয়েক মাস না প্রায় বছর ধরে কাজ করেছে, রিসার্চ, রিপোর্টিং, সমস্ত এভিডেন্স কিন্তু তারা তৈরি পেয়েছে যে চৌধুরী মঈনুদ্দিন ব্রিটিশ নাগরিক এবং ওইখানে বিভিন্ন মুসলিম কমিউনিটির গুরুত্বপূর্ণ পদে আছে, কিন্তু বাংলাদেশে 71-এ সে যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ করেছে। সেই ডকুমেন্টারি কিন্তু বাংলাদেশ দেখায়নি প্রথম, সেই ডকুমেন্টারি ব্রিটিশরাই রিলিজ করেছে। কোথায়? তাদের ওয়ান অফ দ্য মোস্ট ক্রেডিবল চ্যানেল
চ্যানেল 4-এ রিলিজ করেছে, তারাই দেখেছে। এটা নিয়ে কিন্তু ব্রিটেনেও আলোচনা হয়েছে, আমার জানা মতো সেটা একটা অ্যাওয়ার্ডও পেয়েছে ওই ডকুমেন্টারিটা। এখন সেই ডকুমেন্টারির এভিডেন্সটা তো এমন নয় যে বাংলাদেশের মানুষ শুধু জোগাড় করে দিয়েছে, ব্রিটিশরা নিজেরা এসে ইনভেস্টিগেট করে প্রমাণ সহ সেটা দিয়েছে। সেখানে কিন্তু একটা প্রশ্ন উত্থাপন করেছিল ব্রিটিশ ওই ডকুমেন্টারিটাতে, যে ব্রিটেনের নাগরিক হয়ে গেলেও একজন যুদ্ধাপরাধী আরেক দেশে, তাকে কি ব্রিটেন পারে না এই মানবতা বিরোধী অপরাধের বিচার করতে, ওয়ার ক্রাইমের বিচার করতে? তারা এক ধরনের ব্রিটিশ অথরিটির উপরও যে একটা দায়িত্ব আছে যে তার নাগরিক হয়ে গেলেও আরেক দেশের যুদ্ধাপরাধীর অপরাধের বিচারের উদ্যোগ নেয়ার, সেই জিনিসটাও কিন্তু তারা বিবেককে নাড়া দেওয়ার একটা চেষ্টা করেছে। কিন্তু মনে রাখতে হবে যে আমাদের যুদ্ধাপরাধীরা যতটুকু অর্গানাইজড, যুদ্ধাপরাধের ভিকটিমরা কিন্তু অর্গানাইজড না। ফলে এই যুদ্ধাপরাধীদের, এই যে দেখেন আপনি মঈনুদ্দিন কেন লন্ডনে গিয়ে আশ্রয় নিয়ে থেকে যেতে পারলো, কেন অন্যান্য যুদ্ধাপরাধীরা আমাদের লন্ডনে গিয়ে থেকে যেতে পারলো? তাহলে আমরা যদি বলি ব্রিটেনের মতো যারা নিজেদেরকে সবচাইতে সভ্য দেশগুলোর একটা বলে, তাহলে সভ্য দেশগুলি কি অন্য দেশের মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ করার মতো ক্রিমিনালদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে তাদের সমাজটা গড়ে তুলেছে? তাইলে তো আমরা প্রশ্ন তুলতে পারি যে এই সভ্যতার অর্থ কি, যেই সভ্যতা সবচেয়ে নটোরিয়াস ক্রিমিনালদেরকে নিরাপদে থাকার এবং অপরাধকে এড়িয়ে চলার, বিচারকে এড়িয়ে চলার মতো আশ্রয় প্রশ্রয় দিতে পারে। ফলে ব্রিটিশ ডকুমেন্টারি, সেটা যদিও এখানে রেফারেন্স আছে, কিন্তু সেটা তো তাদের এভিডেন্স জোগাড় করে নেওয়া। তো আপনি কি সেই জিনিসটাকে নেবেন না? মানে এই যে শ্রদ্ধেয় বিচারপতি মানিক ভাই যেটা বলেছেন, উনি খুব লিগ্যাল জায়গা থেকে, কিন্তু আমরা যারা মনে করি যে অপরাধের বিচার তো আমরা চাই, আজকে ব্রিটেন আমাদের বিচার নিয়ে নানান কথা তাদের এখানে হচ্ছে। কিন্তু আমি জানতে চাই, আপনারা যারা সারা পৃথিবীকে সভ্যতা, ন্যায় বিচার, সুবিচার, মানবাধিকারের জন্য বলেন যে তোমরা চর্চা করো, তাহলে আপনাদের কি উচিত ছিল না বাংলাদেশে যে ৭১ সালে ৯ মাস গণহত্যা হয়েছে, সেই গণহত্যার বিচারটা নিশ্চিত করার জন্য আপনাদের গত ৫২ বছর বাংলাদেশকে হেল্প করা দরকার ছিল, বাংলাদেশকে উল্টো চাপ দেওয়া দরকার ছিল। মানবতা বিরোধী অপরাধের বিচার না হলে এই পৃথিবীতে সভ্যতা আগাবে না। ফলে তোমরা ওই বিচার করো না। আমরা যখন বিচারটা করতে সমর্থ হলাম অনেক কষ্ট করে, তখন আপনারা এই বিচার নিয়ে কথা বলছেন। এবং আমি এটা পড়েছি কিন্তু ব্রিটিশ কোর্টের যে এখানে যা বলা হয়েছে, এটা হচ্ছে জামায়াতে ইসলামী বা যুদ্ধাপরাধীরা আমাদের ট্রায়াল, যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হওয়ার পর সারা পৃথিবীতে তাদের লোকজনকে দিয়ে ক্যাম্পেইন করে, লবিস্ট নিয়োগ করে, যারা যেই প্রচারণা বা অপপ্রচার চালিয়েছে বিচার সম্পর্কে, সেগুলি কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। আরেকটা জিনিস আমি একটু যোগ করতে চাই, কেন মঈনুদ্দিনের প্রসঙ্গটা এখানে আসছে এই ট্রায়ালে? আপনি কি এই যে দেখেন, এই বিচারটা হচ্ছে তিনি একটি মানহানির মামলার করতে চান। কিসের মানহানি? আমাদের বিচার নিয়ে আলোচনা করছি তো, আপনি বিষয়টা দেখেন। ব্রিটিশ হোম অফিস কি নিয়ে ইনভেস্টিগেট করতে গিয়ে চৌধুরী মঈনুদ্দিনকে খুঁজে পেয়েছে? দেখেন, ব্রিটিশ খুঁজে পেয়েছে হচ্ছে একটা হেটফুল এক্সট্রিমিজমের ক্যাম্পেইন। কোথায়? ব্রিটেনে। অর্থাৎ আপনি একটি উগ্রবাদ, একটি ঘৃণা প্রচারের একটি ক্যাম্পেইনের তদন্ত করতে গিয়ে হোম অফিস, সেখানে তারা মঈনুদ্দিনের একটা জায়গা খুঁজে পেয়েছে। তাহলে মঈনুদ্দিনকে কেন আপনি ওই জায়গায় খুঁজে পান যদি মঈনুদ্দিন খুব ভালো লোক হয় আপনাদের দৃষ্টিতে? কি করে উনি একটি হেট ক্যাম্পেইন, কি করে উনি একটি এক্সট্রিমিজমের ব্রিটেনের মতো জায়গায় ওরকম একটা ক্যাম্পেইনের মধ্যে তার নাম আসছে? সেই নাম আসার কারণেই তো আপনি তার ব্যাকগ্রাউন্ড রেফারেন্স হিসেবে 71-কে বলছেন যে এই কর্ম। তা এখন আপনি আমাকে বলেন যে এই যে জামায়াতে ইসলামী, তাদের যে ৩ জন যখন বিচার শুরু হয়, তারা ফরেন লয়ার নিতে চেয়েছিল না তাদেরকে ডিফেন্ড করার জন্য? যুদ্ধাপরাধীরা কোন দেশ থেকে নিতে চেয়েছিল? ব্রিটেন থেকে। এই যে টবি ক্যাডম্যান বলেন বা আরও দুইজন, ৩ জন লয়ার, ৩ জনই কিন্তু ব্রিটেন থেকে। ব্রিটেনে আপনার কিন্তু এই যে লন্ডনে জামায়াতে ইসলামীর একটা শক্তিশালী ঘাঁটি, তারা কিন্তু সেই যে ৭১-এর পর থেকে তারা, এই যে চৌধুরী মঈনুদ্দিন একজন পুনর্বাসিত হয়েছে এখানে, তো যুদ্ধ অপরাধীদের পুনর্বাসন কেন্দ্র ব্রিটেন, এই কথা যদি আজকে আমরা বলি বা আমাদের ভিকটিমরা বলে, এটা কি ব্রিটেনের জন্য সুন্দর শোনাবে?
আলোচনার একটি ভালো জায়গা আপনি আসলে সেই দ্বারটা উন্মোচন করেছেন। সেইখান থেকে আপনাকে আমি নিঃসন্দেহে শুনবো যে যেটা বললেন যে 1971 সালের পর অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার পর থেকেই ব্রিটেনে এই জামায়াত ইসলামী তারা একটা শক্তিশালী বলা যেতে পারে একটা ক্ষেত্র প্রস্তুত করে রেখেছে। তাহলে তাদের দ্বারা সুপ্রিম কোর্ট সত্যিকার অর্থে কতটা প্রভাবিত হয়? কারণ নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকায়ও যেখানে এই যুদ্ধাপরাধের কথা এসেছে 72তেই আছে, তারপর সেগুলো আমলে না নিয়ে কেন এই 60,000 পাউন্ড ক্ষতিপূরণ দাবির যে মানহানি মামলা সেটাকে এতটা আমলে নেওয়া হলো? সেখানেই প্রশ্নটা দাঁড়ায় যে প্রভাবিত হয় কিনা। আমি আরেকটা কোশ্চেন আপনি যাওয়ার আগে বলি, তাহলে ব্রিটেন কি আমাদের যুদ্ধাপরাধীদের পুনর্বাসন কেন্দ্র, নিরাপদ আশ্রয়স্থল? তাহলে ব্রিটেন কি এক্সট্রিমিজম, উগ্রবাদ, ধর্মীয় উগ্রবাদ, গোষ্ঠীগত উগ্রবাদ, গোষ্ঠীগত সহিংসতা যারা করে তাদের নিরাপদ আশ্রয়স্থল? এই প্রশ্ন যদি আজকে একজন বিবেকবান মানুষ করে, ব্রিটেন কি জবাব দিবে? সেটা কি ব্রিটেনের জন্য খুব ভালো মর্যাদা সম্পন্ন হবে? শুধু বাংলাদেশ না, অনেকেই এখন এভাবে বলবার চেষ্টা করছে, যেটা বিভিন্ন গণমাধ্যমে পাওয়া, আমার ব্যক্তিগত কোনো মন্তব্য নয়, যে এখন ব্রিটেন সমস্ত পৃথিবীর যারা একেবারে নানান ধরনের শীর্ষ অপরাধী তাদের একটা অভয় আশ্রম হয়ে দাঁড়ালো কিনা, এরকম একটি প্রশ্ন উঠেছে। প্রশ্ন তোলার যৌক্তিকতা আছে। আপনার কাছে আবারও আমি আসবো, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনার কাছে আসতে চাই। এই প্রশ্নটা আপনার কাছেও রেখেছিলাম আমরা একদম সাধারণ মানুষ বুঝবার জন্য, যে এই মামলা সুপ্রিম কোর্ট আমলে কি করে নিল, সেটা কতটা যৌক্তিক? তাহলে দেখুন, মামলাটির তো প্রথম শুরু হয়েছিল হাইকোর্টে। হাইকোর্ট কিন্তু এটি হাইকোর্ট তো খারিজ করে দিয়েছিল এই কারণেই যে একটি আদালতে সে দোষী প্রমাণিত হয়েছে, সুতরাং হোম অফিস তাকে দোষী বলে যে কথাটি লিখেছে সেখানে মানহানির কোনো এলিমেন্ট উপাদান নেই। এবং হাইকোর্টের পরে পরবর্তী যে উচ্চ আদালত কোর্ট অফ অ্যাপিলও কিন্তু একই কারণে মামলাটি খারিজ করে দিয়েছিল, এবং সেটি কিন্তু যৌক্তিক। কারণ একটি আদালত তাকে দোষী প্রমাণিত, সে দোষী এই কথা একটি আদালতে প্রমাণিত হয়েছে। কিন্তু যখন সুপ্রিম কোর্টে গেল তখন সব উল্টে গেল, এবং সেখানেই হলো দুঃখের কথাটি সেখানেই। এখানে আরেকটি কথা বলি, সুপ্রিম কোর্ট বলেছে যে কেন তার, সে লন্ডনে ছিল এটা সবাই জানতো, হুইচ ইজ ট্রু, সবাই জানতো যখন মামলা শুরু হয়, কেন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো না। আমি খুব অবাক হলাম। দেখুন, একটি দেশের আদালতের গ্রেপ্তারি পরোয়ানা অন্য একটি দেশে কিন্তু আপনার প্রয়োগ করা যায় না, কারণ সেটিও একইভাবে কোনো বিধানই নেই। হ্যাঁ, সেটিও একইভাবে সেই দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের শামিল। এই কথা তো না সবাই জানে, এই কথা না জানার কোনো কারণ নেই। আরেকটি কথা বলেছেন যে তার বিরুদ্ধে এক্সট্রাডিশন প্রসিডিংস কেন আনা হলো না। দেখুন, কোথাও কিন্তু বলেনি যে সে অ্যাবসেন্সিয়া ট্রায়াল, অর্থাৎ আসামির অনুপস্থিতি বিচারের আগে এক্সট্রাডিশন মামলা করতে হবে। এখানে যে কথাটি আমরা জেনেছি যে বিচারের আগে এক্সট্রাডিশন পদ্ধতি নেওয়া হয়নি, এবং সম্ভবত এই কারণে যে আমাদের দেশের অনেকের মনেই একটি ভুল ধারণা রয়েছে যে ইন্টারপোল ধরে নিয়ে আসবে, এবং এই কথাটি সে সময় যে আইজি ছিলেন তিনি তখন বলেছিলেন, বোধহয় তার নাম সানাউল সামথিং, উনি কিন্তু বলেছিলেন যে আমরা ইন্টারপোলকে বলেছি তাকে গ্রেপ্তার করতে। ইন্টারপোলের যে গ্রেপ্তার করার কোনো ক্ষমতা, কোনো অধিকার কোনো দেশে নাই, সেই কথাটা কিন্তু অনেকেই জানেন না। এই সম্ভবত এই কারণেই এক্সট্রাডিশন প্রসিডিং আনা হয়নি আগে। কিন্তু এক্সট্রাডিশন প্রসিডিং তো কোনো প্রয়োজন নেই অ্যাবসেন্সিয়া ট্রায়ালের আগে, এবং এক্সট্রাডিশন প্রসিডিং কিন্তু পরে, রায়ের পরে কিন্তু ঠিকই করা হয়েছিল। অর্থাৎ 2014 সালে যখন এই ট্রাইব্যুনাল রায় দিয়েছিলেন, ট্রাইব্যুনাল কিন্তু রায়ের শেষ পর্যায়ে লিখেছিলেন যে আইজি এবং ঢাকার ডিসিকে আদেশ দেওয়া হোক তারা যেন এই রায়ের কপি এবং যে কনভিকশন ওয়ারেন্ট এটি যেন চৌধুরী মঈনুদ্দিনের লন্ডন ঠিকানায় তার কাছে তাকে জানানোর ব্যবস্থা করা হয়। সেখানে প্রয়োগের তো কোনো বিধান নেই, কিন্তু জানানো, এবং সেই মোতাবেক কিন্তু আমাদের দূতাবাস কিন্তু তাকে ঠিকই জানিয়েছিল। কিন্তু সবচেয়ে বড় কথা হলো সুপ্রিম কোর্টের নিজস্ব এই কথায় আপনার 15 প্যারাগ্রাফে রয়েছে যে চৌধুরী মঈনুদ্দিন জানতো যে তার বিরুদ্ধে মামলা হতে যাচ্ছে, তো সেই অর্থে কিন্তু তার নিজেরই উচিত ছিল মামলায় এসে মামলা ফেস করার, বুঝলেন।
তো এখন এই কথাগুলোর আরেকটি কথা, এখন ইসের ব্যাপারে আসি, আপনার আইনের কিন্তু সেটা আপনি আগে বলেছেন যে সেই জায়গায় আবার ব্রিটিশ আদালত বলেছে যে কেউ যদি নিশ্চিতভাবে জানে যে তার একদম সে ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে, তাহলে তিনি নাও থাকতে পারে। এটা কোনো কথা হলো? কারণ এটা কোনো যৌক্তিক কথা তো না। একজন ব্যক্তি যদি জানে তার সাজা হবে কোর্টে গেলে, তাহলে কিন্তু তার অধিকার রয়েছে কোর্টে না যাওয়ার। জি, আপনার এইখানে ঘটনাগত বিষয়ে আসি, যেটি জি আমি এই ঘটনাটাও আপনার কাছে শুনবো। তার আগে আমার একটা বিরতি নিতে হবে, কিন্তু সেই সাথে আমি এই প্রশ্নটাও একটু রেখে যাই বিরতিতে যাবার আগে, যে যখন বলা হলো যে এক দেশের রায়, যেমন বাংলাদেশে এটা রায় হয়েছে, এই বাংলাদেশের এই যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের যে রায়টা, সেইটাই ব্রিটেনে ওখানে তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করা যাবে না, বা তারা যদি সেটা মনে করে, সেটাও তাদের একটা সার্বভৌম দেশ হিসেবে কোনো দেশের কোনো আদালতের কোনো ওয়ারেন্ট অন্য দেশে জারি করার কোনো বিধান নেই, সেটা বিধান নাই। কিন্তু সেই দেশের আদালত যদি, সকলেই জানে। যে আমি প্রশ্নটা একটু শেষ করে আমি বিরতি নিয়ে এসে নিঃসন্দেহে আপনাকে শুনবো, সেটা হচ্ছে কিন্তু সেই দেশ যদি শোনে যে এখন তার নাগরিকত্ব প্রাপ্ত একজন ব্যক্তি যিনি অন্য দেশে অপরাধী হিসেবে প্রমাণিত একদম, বা তার বিরুদ্ধে একটা রায় হয়ে গেছে সেই দেশের আদালত, তাহলে তার ব্যাপারে কোনো ধরনের তদন্ত বা যাচাই বাছাই করে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিনা আইনের জায়গাটাতে, সেটাও একটু শুনবো। বিরতি নিয়ে আসি। সম্মানিত দর্শক, নিটোলটাটা 21 রাতে সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি শেষ করে এসে আমরা এই যে চমৎকার বলা যেতে পারে মূল্যবান আলোচনা, নিঃসন্দেহে এটা আমাদের জন্য, সেই আলোচনায় যাব। আপনারা আমাদের সাথেই থাকবেন। আবারও ফিরে এলাম নিটোলটাটা 21 রাতের আজকের আয়োজনে। আজ আমরা কথা বলছি যে ব্রিটিশ সুপ্রিম কোর্টের যে রায়, সেক্ষেত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব তাহলে ব্যাপারটা কতটা আমলে নেওয়া হলো। কারণ বাংলাদেশের কোর্টে যুদ্ধাপরাধী চৌধুরী মঈনুদ্দিনের বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে, সেইটার বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্ট, যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের কথা বলছি, তারা কোন ধরনের ব্যবস্থা নিলেন, সেই জায়গাটায় কতটা যৌক্তিক হলো, এবং সেখানে সত্যিকার অর্থে নিন্দার ঝড় কতটা উঠতে পারে। সেখানে আমি আবারও ফিরবো বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনার কাছে প্রশ্নটা তো রেখেছি, এবং আপনি ঘটনাটাও একটু বলতে চাচ্ছিলেন, এটা এখন শুনে নিন। দেখুন, আমি শুরুতেই বলেছি যে সুপ্রিম কোর্ট যে কথাগুলো বলেছে সেগুলো কিন্তু তথ্যভিত্তিক নয়। তো সেইখানে ব্রিটিশ হোম অফিসের যে ব্যারিস্টার, তার অবশ্যই গাফিলতি রয়েছে। তার উচিত ছিল এই ঘটনাগুলো আমাদের থেকে, মানে বাংলাদেশের কর্তৃপক্ষ, বাংলাদেশের যারা আইনজীবী এইসব ব্যাপারে যারা পারদর্শী, তাদের থেকে জেনে নেওয়ার। সেটি তিনি করেননি। তিনি অবশ্য বাধ্য ছিলেন না, কারণ তিনি তো আমাদের আইনজীবী নন, তিনি ছিলেন ব্রিটিশ হোম অফিসের আইনজীবী। এখন এইখানে কেউ কেউ ভুল করে বলেছেন যে আমাদের সরকারের উচিত ছিল আইনজীবী নিয়োগ করা। এটি কিন্তু ঠিক নয়। এটি যারা বলছেন তারা বিচার ব্যবস্থা সম্পর্কে পুরোপুরি অবহিত নয় বলে বলেছেন। এখানে আমাদের যেটা উচিত ছিল, আমাদের পক্ষভুক্ত হওয়ার চেষ্টা করা। সেটা বাংলাদেশ সরকারও চেষ্টা করতে পারত, এবং বাংলাদেশ সরকার না চেষ্টা করে যারা ভিকটিমস, অর্থাৎ মঈনুদ্দিনের যাদেরকে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে, তাদের যারা সন্তান রয়েছেন, যেমন আপনার ডক্টর শম্পা, তারপরে আপনার মণি চৌধুরী, তন্ময়, আরও এরকম রয়েছে ভুক্তভোগীদের সন্তান, তাদের পক্ষভুক্ত করার একটা চেষ্টা। তারা দরখাস্ত করলেই যে ভুক্তভোগী হতে পারতো এমন কোনো গ্যারান্টি নেই, কিন্তু চেষ্টা তো করতে পারতো। সেই চেষ্টাটি করলে তারা যদি পক্ষভুক্ত হতে পারত, তারা নিজস্ব ব্যারিস্টার নিয়োগ করে সেই ব্যারিস্টারকে তখন ইনস্ট্রাকশন দিতে পারত, এবং সেই ইনস্ট্রাকশন অনুযায়ী ব্যারিস্টার আমাদের কথাগুলো বলতে পারত। আমাদের বিচার ব্যবস্থা যে নিখুঁত, আমরা যে নুরেমবার্গ ট্রাইব্যুনালের সব কিছুই অনুসরণ করেছি, এর কোনো বিচ্যুতি ঘটেনি। আমরা যে অ্যাবসেন্সিয়া ট্রায়াল করেছি সেটাও নুরেমবার্গ প্রিন্সিপাল অনুযায়ী, এবং আমাদের সাক্ষ্য আইনের শিথিলতার যে বিধান সেটাও নুরেমবার্গ ট্রাইব্যুনালের, ইত্যাদি কথাগুলো তখন আমাদের নিয়োজিত ব্যারিস্টার বলতে পারতো। কিন্তু ব্যারিস্টার আমরা তখনই নিয়োগ করতে পারতাম যদি আমরা পক্ষভুক্ত হতে পারতাম। এখন আসি ভবিষ্যতের ব্যাপারে। এই যে কথাগুলো বলেছে, এটা কিন্তু ব্রিটিশ সরকার বলেনি। ব্রিটিশ সরকার বললে বাংলাদেশ সরকার জোর প্রতিবাদ করে ব্রিটিশ সরকারকে বলতে পারতো তোমরা ক্ষমা প্রার্থনা করো, তো সেই সুযোগ তো নেই। এটি বলেছে যুক্তরাষ্ট্রের
সর্বোচ্চ আদালত, এবং এটি যদি সর্বোচ্চ আদালত না হতো তাহলে তার উপরের আদালতে যে আমরা ব্রিটিশ সুপ্রিম কোর্টের কথাগুলো এক্সপান্স করার সুযোগ পেতে পারতাম, কিন্তু এখানে তো সেই সুযোগ নেই। সর্বোচ্চ আদালত বলেছে, আর অর্থাৎ হাইকোর্টে হলেও আমরা সুপ্রিম কোর্টে যেতে পারতাম, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট বলছে সেটা আর আমরা পাচ্ছি না, আর তো এর উপরে তো কিছু নেই। এখন একটি আপনার ইউরোপিয়ান কনভেনশন অনুযায়ী যে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস রয়েছে, সেখানেও যাওয়ার সুযোগ আমাদের তো নেই, কারণ আমরা পক্ষভুক্ত ছিলাম না। আর ব্রিটিশ হোম অফিসেরও সেই সুযোগ নেই, এজন্য যে আপনার ইউরোপিয়ান হিউম্যান রাইটস কোর্টে যাওয়ার জন্য যেসব শর্ত দরকার সেসব শর্ত, কিন্তু ভবিষ্যতে আসলে কোথায় গিয়ে কতটুকু সুযোগ রয়েছে এইটা আপনাকে আমি একটু শুনবো। তার আগে অনেকক্ষণ বসিয়ে রেখেছে জুলফিকার আলী মানিক, তাকে শুনে আসি। আপনার কাছে আমি এইটা একটু মানে জানতে চাই, আপনি তো প্রশ্ন তুললেন নানানভাবে যে তাহলে সবচেয়ে সভ্য দেশ হিসেবে যারা নিজেদেরকে দাবি করে বা বিশ্ব মনে করে, কারণ তো তাদের তো সূর্য অস্তমিত যায় না, এটা একসময় চালু ছিল, তারাই সারা বিশ্বে সভ্যতা ছড়িয়েছে, এটাও তারা ক্লেম করে। সেই জায়গায় আপনি প্রশ্ন তুলেছেন, আমি একটু ওই জায়গাটা থেকে আসতে চাই যেটা আমি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককেও করেছিলাম, যে স্বপ্রণোদিত হয়ে তারাই করতে পারতো কিনা এই তদন্ত, সেই দেশের সুপ্রিম কোর্ট, কারণ তারা তো প্রথম খুঁজেই পেয়েছিল একটা ঘৃণার উদ্রেক ছড়াচ্ছে এরকম একটি জায়গায় এই চৌধুরী মঈনুদ্দিনের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে, সেখান থেকে তারা এই পরবর্তীতে ডকুমেন্টারি তৈরি করা বা এইটুকু করা। সুপ্রিম কোর্টও সেই জায়গাটা বেশি গুরুত্ব দিতে পারতো কিনা যদি বলি যে একদম স্বপ্রণোদিত হয়ে। মানে এখন ব্রিটিশ সুপ্রিম কোর্ট তার এখতিয়ারি কি পারতো না সেটা তার লিগ্যাল সিস্টেমে, সেটা তার ব্যাপার। কিন্তু আমরা যদি সারা বিশ্বের দিকে তাকাই, আমরা যদি হিউম্যান রাইটসের কথা বলি, আমরা যদি বলি যে এই যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা ওয়ার ক্রাইম, যেগুলিকে তারা বলে যে নটোরিয়াস ক্রাইম ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? তা আমরা তো এক্সপেক্ট করি, এই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যেটা হয়েছে সেখানে নাজিদের বিচার হচ্ছে না। এই যে গত বছরও কিন্তু আপনার এই 22 সালের একটা স্টোরি আছে, এটা CBS নিউজে, যে 101 বছর বয়সী একজন নাজি ক্রিমিনালের কিন্তু বিচার দিয়েছে। তার বয়স 101, বয়সের কারণে শুধু তাকে 5 বছরের জেল দিয়েছে, ঠিক আছে? সেখানে কিন্তু উনি যে ওনার বিরুদ্ধে অপরাধ স্বীকার করেছেন তা না, উনি বলছেন ফলস, বিচার হয়েছে তো, তারা সাজা দিয়েছে। কেন? কনসেন্ট্রেশন ক্যাম্পের তিনি একজন গার্ড ছিলেন, মাত্র গার্ড। আর চৌধুরী মঈনুদ্দিন তো নিজে প্ল্যান করে ইন্টেলেকচুয়াল কিলিংয়ের পার্ট। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনি যদি আমাকে একজন এই বিশ্বের বিবেকবান মানুষ মনে করেন, আমি মনে করি ব্রিটেইন অথরিটি, সেটা হোক তাদের লিগ্যাল সিস্টেম, হোক তাদের গভর্নমেন্ট, তাদের তো একটা বিবেচনা বোধ থাকা দরকার ছিল যে যেই লোক তাদের ব্রিটিশ সিটিজেনকে নিয়ে এত ডকুমেন্টারি, এত ইন্টারন্যাশনাল মিডিয়ায় তার ওয়ার ক্রাইম নিয়ে লেখালেখি, ইয়েস, তার বিচারের ব্যাপারে যদি আমাদের লোকাল লিগ্যাল সিস্টেমেও কোনো কিছু কভার না করে, বাংলাদেশ যে ট্রায়াল করছে সেই ট্রায়ালে তো তাকে ফেস করা উচিত। এখন একটা ক্রিমিনাল তো মনেই করতে পারে যে আমি তো এখানে ফেসে যাব, আমি এটা এড়িয়ে গেলাম। তো এই এড়িয়ে গেলে তো আর ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো না। সো আমরা তো ব্রিটেন বলেন, আমরা আমেরিকা বলেন, আমরা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি যারা সারা পৃথিবীতে হিউম্যান রাইটস এবং জাস্টিস প্রিচ করে, আমরা তো তাদের কাছে চাই যে আমাদের মতো দেশেও যখন যুদ্ধাপরাধ হয়েছে, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হয়েছে, এই বিচার করার জন্য তারা আমাদেরকে সহায়তা করবে। আমরা তো 52-53 বছরে সেই রকম কোনো, আমরা অনেক কিছুতে চাপ দেখি, কিন্তু এইটার সুবিচার নিশ্চিতের তো কোনোদিন চাপ দেখি নাই। এই যে সকল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের রেফারেন্স দেওয়া হয়েছে, হিউম্যান রাইটস ওয়াচ, আদার, এরা বিচারের প্রসঙ্গে নানান প্রশ্ন তুলছেন, ল এটা ওটা, তারা কি 52 বছরে বাংলাদেশকে বলেছে তোমরা এটার বিচার করো, আমরা তোমাদেরকে হেল্প করব? আপনি বলছেন সহায়তার ব্যাপারটি, আমি যদি সহায়তাকে বাদ রাখলাম, যে সহায়তা ব্যাপারটা পরে আসছে, সেটার বাইরে সম্মান জানানোর কথাটা যদি বলি, যেমন বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি দেশ, একটি সার্বভৌম দেশের আদালতের যে রায়, আমরা যেমন অন্য দেশের আদালতের রায়ের ব্যাপারে শ্রদ্ধা প্রদর্শন করে থাকি যে না, তাদের ব্যাপারে আমরা কথা বলবো না, সেই জায়গায় বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, তার আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে মানহানিকর মামলার যে একটা আমলে নেয়া, সেটা অশ্রদ্ধা কতখানি করা হলো, এই জায়গাটা একটু শুনতে চাই। আমি তো ব্যক্তিগতভাবে বাংলাদেশের নাগরিক হিসেবে মনে করি, সেটা তো আপনার বিচারপতি মানিক ভাই বলেছেন যে একটি সার্বভৌম দেশের বিচার আচার নিয়ে আরেকটি সার্বভৌম দেশের আদালত কোনো ধরনের কথাবার্তা না বলাটাই হচ্ছে গিয়ে একটা কনভেনশন চলে আসছে। তো সেই জায়গায় এখন আমাদের যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র,
তার যে বিচার ব্যবস্থা, তার যে বিচার হয়েছে, সেটা নিয়ে তাদের কোর্ট যে কথাগুলো বলেছে, তাহলে কথাগুলো তো আমি যদি এখন বলি, তারা তো এক পক্ষের কথা শুনে কথাগুলো বলেছে। তারা কি বাংলাদেশের যারা জাস্টিস চেয়েছে ভিকটিম, তাদের কথা কি শুনেছে বা শুনতে চেয়েছে? আমার তো এটা পড়ে মনে হয় না যে তাদের কোনো কথা তারা এখানে শুনতে চেয়েছে। তাহলে ওয়ান সাইডেড হয়ে গেল না? বিচার তো কখনো ওয়ান সাইডেড হতে পারে না, বিচার হতে হবে দুই পক্ষকে শুনে। এর আগে আপনি যে কথাটা বলেছিলেন যে সেই 1971 সালের পর থেকেই জামায়াত ইসলাম ওখানে শক্ত একটা ঘাঁটি গড়েছে বা তারা নানানভাবে প্রভাবান্বিত করবার চেষ্টা করছে, সেই ব্রিটেনেও তাদের সেই প্রভাবটা তারা ছড়ানোর চেষ্টা করছে। সত্যিকার অর্থে সেখান থেকে কি কোনো প্রভাবিত হলো? সেটা তো সন্দেহের জায়গা তো থাকে। আপনার মনে আছে তো, আমরা যখন যুদ্ধাপরাধের বিচার শুরু করেছে আমাদের সরকার, তখন স্বাভাবিকভাবে পাকিস্তান থেকে প্রথম এটার একটা ক্যাম্পেইন শুরু হয়েছে এটার এগেইনস্টে। আমরা কি ভুলে গেছি যে টার্কি থেকেও কিন্তু টার্কিশ গভর্নমেন্ট এটা নিয়ে একটা কথা বলেছিল, সমালোচনার মুখে পড়েছিল। কারণটা কি জানেন তো? টার্কিতেও কিন্তু জামায়াতে ইসলামীর একটি শক্ত ঘাঁটি তৈরির চেষ্টা অনেক দিন ধরে আছে। ফলে ওরা ওই গভর্নমেন্ট ওই পলিটিক্সকে ইনফ্লুয়েন্স করেছে। ফলে তারা তো সারা দেশেই, ব্রিটেনে যেহেতু তাদের দীর্ঘদিন ধরে তারা আছে, এবং আমরা তো জানি যে ব্রিটিশ বলেন, আমেরিকান বলেন, এইসব দেশে লবিস্ট নিয়োগ করা যায় টাকা দিয়ে। ইফ ইউ হ্যাভ মানি ইউ ক্যান। এবং লবি আপনার পক্ষে কথা বলবে, প্রচারণা, প্রোপাগান্ডা সব চালাবে, আপনাকে কনভিন্স করবে, আপনাকে এইটা বুঝাবে, ওইটা বুঝাবে। দিস এ ওয়ান সাইডেড ক্যাম্পেইন। কিন্তু আপনি ওয়ান সাইডেড ক্যাম্পেইন দিয়ে তো আপনি একটি বিচারের পর্যালোচনা করলে তো জিনিসটা আমি মনে করি না যে সেটা কোনো সঠিক কাজ হলো। ফলে এই জন্য আমি আপনাকে যে জিনিসটা বলছি যে এই যে আমাদের ট্রায়ালের এগেইনস্টে একটা জামায়াতে ইসলামী সারা দুনিয়ায় যে ক্যাম্পেইন চালিয়েছে, আপনি এই ওয়ান সাইডেড ক্যাম্পেইনকে যদি বিচারের বিবেচনায় নেন, তাহলে তো আমি মনে করছি না যে এখানে বাংলাদেশ সুবিচার পেয়েছে। যদিও আমি মনে করি কোনো সার্বভৌম দেশের বাংলাদেশের বিচার নিয়ে বা আমাদেরও তো অন্য দেশের আদালতের বিচার আচার নিয়ে আমরাও মনে করি না যে আমাদের কোনো আছে, কথা বলার কোনো কনভেনশনের কোনো দরকার আছে। কিন্তু যখন আপনি বলতেই চাচ্ছেন, তখন তাহলে আপনি বাংলাদেশের সাইটটা দেখবেন না, যে বাংলাদেশের যারা যাচাই বাছাই করে আপনি বলেন, আপনি তদন্ত করে বলেন। এক ধরনের ওয়ান সাইডেড ক্যাম্পেইনের জায়গায় তারা চলে গেছে। আপনাকে আমি এখানে থামাচ্ছি, এর কারণ হচ্ছে অন্য দেশ কি করবে না করবে আমরা শুধু এখানে বসে বলতে পারবো, তাদের ব্যাপারে তো আমরা এইটা গিয়ে একদম ওই যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টকে বলতে পারবো না কেন অনসাইডেড বিষয়গুলো আপনারা নিলেন, সেই এখতিয়ার হয়তো আমাদের নেই। কিন্তু আমি আপনার কাছে পরে এসে যখন যেটা শুনতে চাচ্ছি সেটা আগেই বলে রেখে যাই, এই জামায়াত ইসলাম বিশ্বের নানান প্রান্তে তারা লবিস্ট নিয়োগ করছে বা তারা তাদের ক্যাম্পেইনটা ওইভাবে তারা প্রভাবান্বিত করতে পারছে। মুক্তিযুদ্ধের সপক্ষের যে শক্তি, সেইটা কেন বিশ্বের বিভিন্ন প্রান্তে সমানভাবে কাজ করতে এখনো পারছে না? সেই যুদ্ধটা আমরা তো নিজেদের মধ্যে থেকে করতে পারি, সেটা কেন করতে পারলাম না, পিছিয়ে থাকলাম? সেই আলোচনা নিয়ে আমি আপনার কাছে ফিরব। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনি তখন বলছিলেন ভবিষ্যতে কি কি সুযোগ আছে, এটা শুনবো বলেছিলাম, সেটা নিঃসন্দেহে এখন আপনি বলবেন। দেখুন, সেখানে যাওয়ার আগে মানিক, জুলফিকার মানিক যে কথা বললো ওয়ান সাইডেড, এটার সাথে আমি 100% একমত। কারণ পুরো রায়ের থেকে এটা পরিষ্কার যে শুধু একদিকের সমস্ত ইনফরমেশনের ভিত্তিতেই কিন্তু রায় দেওয়া হয়েছে। অর্থাৎ কয়েনের যে অপোজিট একটা সাইড থাকে, সেইগুলো আপনার মোটেও বিবেচনায় নেওয়া হয়নি। এবং সেইখানে প্রভাবিত মানে ওই অর্থে নয়, কিন্তু যেসব অপপ্রচার চালানো হয়েছে সেই অর্থে কিন্তু সেই অপপ্রচারের জিনিসগুলোই কিন্তু ব্রিটিশ সুপ্রিম কোর্ট আপনার বিবেচনায় নিয়েছে, যেগুলো মোটেও ঠিক হয়নি। এখানে আরেকটি কথা আমি বলি, 1950 আমি নুরেমবার্গ প্রিন্সিপালের কথা আবার বলছি। 1950 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ কিন্তু নুরেমবার্গের নীতিকে স্বীকৃতি দিয়ে বলেছিল যে ভবিষ্যতে এই ধরনের অপরাধের যেন পুনরাবৃত্তি না হয়, সেই জন্য আপনার এই নুরেমবার্গের নীতি সর্বসময়ের জন্য প্রাসঙ্গিক। শুধু তাই নয়, কয়েক বছর আগে ব্রিটিশ হাউস অব লর্ডস, যেটি বর্তমান সুপ্রিম কোর্টের পূর্বসূরি, সেখানে পিনোশের মামলা চলাকালেও কিন্তু নুরেমবার্গ নীতির প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়েছিল একই কথা বলে। এখন ভবিষ্যতের বিষয়টি আপনার আমাকে প্রথমেই বলতে হচ্ছে এটি অত্যন্ত জটিল বিষয় এবং অনেক চিন্তাভাবনা এবং গবেষণার ব্যাপার রয়েছে। কিন্তু এটি হুট করে বা এক কথায় বলা যাবে না যে কি করা উচিত বা কি করা যেতে পারে। এখানে একটি বিষয় যেটা আমি মনে করি সেটি হলো, যখন
আপনার যদি এবং যখন সেই মানহানি মামলা শুরু হয়, সেটা তো হাইকোর্টে শুরু হবে, তখন আমাদের প্রথম উচিত হবে ভুক্তভোগীদের পক্ষভুক্ত করার একটি চেষ্টা করা। তারা সফল হবেই এমন কোনো গ্যারান্টি নেই। তারা তখন নিজস্ব উকিলের, নিজস্ব ব্যারিস্টারের মাধ্যমে বাংলাদেশের বিচার যে স্বচ্ছ হয়েছে সেই ব্যাপারে আপনার সাক্ষ্য প্রমাণ ইস্যু করতে পারবে, এবং সেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তখন কিন্তু হাইকোর্টের বলার সুযোগ হবে যে হ্যাঁ, বাংলাদেশের বিচারে কোনো খুঁত ছিল না, নিখুঁতভাবে বিচার হয়েছে, এবং এটি কিন্তু বিশেষ বিচার, এটি কিন্তু সাধারণ আইনের বিচার, বিশেষ যুদ্ধাপরাধের বিচার, গণহত্যার বিচার, মানবতা বিরোধী অপরাধের বিচার, এবং আইনটিও সেই নুরেমবার্গের আদেলেই হয়েছে। কিন্তু তো সেইখানে এই জিনিসগুলো প্রমাণের একটা সুযোগ হবে, কারণ নর্মালি একটি নিম্ন আদালত, ইংল্যান্ডের নিম্ন আদালত উচ্চ আদালতের সর্বোচ্চ, বিশেষ করে সর্বোচ্চ আদালতের রায়ের সাথে সাংঘর্ষিক কিছু তো বলতে পারে না, এটা তো সব দেশেরই নিয়ম। কিন্তু এইখানে একটা কথা বলা যাবে, যেহেতু ব্রিটিশ সুপ্রিম কোর্টের রায়টি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হয়নি, অবজারভেশনগুলো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হয়নি, সুতরাং এটিকে বাধ্যকর না, মানে আইনের ভাষায় আপনার কি বলে রেশিও ডেসিডেন্টলি যেটা আমরা বলি, বাধ্যকর নয়। সুতরাং সেই অর্থে হাইকোর্টের হয়তো একটা সুযোগ হতে পারে বলার যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দেখা গেছে যে বাংলাদেশে যে বিচার হয়েছে সেই বিচার ছিল নিখুঁত। এইটি একটি পন্থা, কিন্তু তারপরেও বলবো এই অনেক কিছু চিন্তা করার, বিবেচনা করার, গবেষণা করার বিষয় রয়েছে। বিশেষ করে তাদের সাথে আলাপ করার প্রয়োজন রয়েছে যারা যুক্তরাজ্যে মামলা পরিচালনার যাতে অভিজ্ঞতা রয়েছে, এবং একই সাথে বাংলাদেশের আইসিটি ট্রাইব্যুনালে যাদের অভিজ্ঞতা রয়েছে। এই ধরনের অনেক আইনজ্ঞ আমাদের না থাকলেও কয়েকজন তো আছে, তাদের সাথে আলাপ করার প্রয়োজন রয়েছে। ভুক্তভোগীর পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের সাথে আলাপ করার প্রয়োজন রয়েছে। তারপরে সেই আলাপ আলোচনার ভিত্তিতে কিন্তু আমাদের এগোতে হবে। এবং কিন্তু যদি মানহানি, একটি কথা আমি নিশ্চিত করে বলতে পারি, যদি মানহানি মামলা শুরু হয় তখন আমাদের প্রথম চেষ্টা করতে হবে সেই মানহানি মামলায় ভুক্তভোগীর পরিবারদের যাতে পক্ষ করা হয় সেই চেষ্টা করা, এবং সেখানে কিন্তু সরকারের সহায়তা অবশ্যই প্রয়োজন হবে। সরকারও হয়তো দরখাস্ত করতে পারেন, কিন্তু সরকারের পক্ষভুক্তি হওয়াটা কিন্তু আপনার যুক্তিসঙ্গত হবে না, অনেক কারণেই যুক্তিসঙ্গত হবে না। এই জন্য ভুক্তভোগীর পরিবারের সদস্য অনেকেই আছেন কিন্তু, তাই না? তো তাদের, এবং তারা ইচ্ছুক সেই মামলায়, কারণ তারা তো ক্ষতিগ্রস্ত, তাদের যেন পক্ষভুক্ত করা হয়, যাতে তারা নিজস্ব ব্যারিস্টারের মাধ্যমে কথাগুলো হাইকোর্টে, এবং হাইকোর্টের পরে এই মামলাটি হয়তো আবার সেই সুপ্রিম কোর্টেই আবার আপিল আকারে আসবে। এবং আপনি বলছেন তাহলে সেই যারা মানে একদম ভিকটিমের যে স্বজন যারা রয়েছেন তাদেরকে যদি পক্ষভুক্ত করা যায় সেটাই ভালো হবে, এখানে একদম সরকার যুক্ত না। আমি এখান থেকে ছোট্ট করে নিঃসন্দেহে আমি হয়তো আশা করছি সেই সময়টুকু পাবো, ছোট্ট করে শুনবার চেষ্টা করব। জুলফিকার মালিক, আপনার কাছে ওই জায়গাটাই শুনি, যেটা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি কেন সমান তালে, ওই প্রভাবকে যদি বলি যে এক ধরনের যদি কাজ হয় সেটাকে আবার অন্য একটা কাজ দিয়ে তো কিছুটা হলে সরিয়ে ফেলা যায় সেই প্রভাবটাকে, সেখানে জামায়াত ইসলামীর প্রভাব যেখানে এত বেশি বিস্তার লাভ করছে, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি সেই প্রভাবটাকে কিছুটা ভালো কাজ করে বা একটু বেশি কাজ করে তাদেরকে সেই প্রভাব মুক্ত করতে পারত কিনা? মানে এখানে কয়েকটা জিনিস আমার মনে হয় একটু বিবেচনা করার ব্যাপার আছে, যেটা আমরা যেই ব্রিটিশ সুপ্রিম কোর্টের যেই রায় নিয়ে আলোচনা করছি, তো তারা তো বসে তাদের কাছে যে কাগজপত্র আছে এইটা নিয়ে তারা যা যা বলার বলে দিয়েছে, কিন্তু তারা কি বাংলাদেশের এই হিস্ট্রি ৭১ কিভাবে এসেছে, ৭১ পরবর্তী, এগুলি তো পার্সপেক্টিভ কনটেক্সট তারা আসলে বিবেচনায় নেয়নি, যে সেটা তো একটা পড়েও আমি বুঝেছি। এখন আসেন তাহলে আপনার প্রশ্নের উত্তরটা। প্রথমত হচ্ছে বাংলাদেশের যুদ্ধের সময় তাহলে বিশ্বের দিকে তাকাতে হবে। বিশ্ব দুই ভাগে বিভক্ত, আমেরিকান লবি, আমেরিকান ফ্রান্স, সোভিয়েত ফ্রান্স। সোভিয়েত আমাদের সমর্থন দিয়েছে, আমেরিকা আমাদের বিপক্ষে কাজ করেছে। তো এই যে দেখেন, এই আমেরিকাই বলেন বা অন্য যত শক্তি বলেন, তার যত বন্ধুরা, তারা কি আমাদের এখানে যে একটা জেনোসাইড হয়েছে, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হয়েছে, ওয়ার ক্রাইমস হয়েছে, এই জিনিসটা কি কখনো তারা অফিসিয়ালি স্বীকার করেছে? করেনি। আচ্ছা, করেনি। কেন করেনি জানেন তো? কারণ আমেরিকা যে
এই জেনোসাইডের পক্ষে ছিল, ফলে সে তো এটা স্বীকার করতে পারে না যে ইয়াস জেনোসাইড হয়েছে। স্বীকার করলেই তো বিপদ, তুমি তো সাপোর্ট দিয়েছিলে। আচ্ছা, এবার আসেন, এবার সংক্ষেপে বলি। ইয়েস, যেহেতু একটা ইন্টারন্যাশনালি আমরা একটা এই সুপার পাওয়ারদের লড়াইয়ে আমাদের জেনোসাইডের স্বীকৃতিটা পাইনি এখনো, এটা একটা ব্যাপার। আর আমরা মুক্তিযুদ্ধের পক্ষের যে সরকার, এই মুক্তিযুদ্ধ বিচার ইতিহাস এটাকে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি যে এইটার দাবিটা সুবিচার নিশ্চিতের যেই একটা শক্তিশালী জায়গা তৈরি করা দরকার, এটা না হওয়ার বড় কারণ হচ্ছে ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করা। সংক্ষেপে এখানে রাখলাম, আর একটা ছোট্ট প্রশ্ন করে জেনে নেই, কারণ সেটা আজকের আলোচনায় অনেক বেশি সম্পৃক্ত বলে মনে করছে। সেটা হচ্ছে ব্রিটেনের একদম সাম্প্রতিক সময় নির্বাচন এবং লেবার পার্টির সেই যে জয়, সেই জায়গাটায় কনজারভেটিভ পার্টি সরে যাওয়ার কারণ হিসেবেই বলা হয়েছিল একটা কারণ, অপরাধের মাত্রা ব্রিটেনে অনেক বেশি দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যেখানে অপরাধীদের আশ্রয় দেওয়া হয় সেখানে অপরাধের মাত্রা বা অপরাধকে উৎসাহিত করা হয়েছে এমনটা ভাবছে সেখানকার নাগরিকও কিছু কিছু করে মনে করছে। তাহলে সেই জায়গাটা থেকে এখন লেবার পার্টি এসেছে, কতটা অপরাধের মাত্রা নিয়ন্ত্রণে গিয়েও এই জায়গাগুলোতে কাজ করবে, যে অন্য দেশের অপরাধীদেরকে আশ্রয় দেওয়ার ব্যাপারটা কতটা আমলে নেবে, এটাও ছোট্ট করে শুনতে চাই। পাশাপাশি লেবার পার্টিতে বাংলাদেশি বংশোদ্ভূত রয়েছেন অনেকে, সেই জায়গায় আমরা কতটা একটু সুযোগ পেতে পারি, ছোট্ট করে শুনি। না, আপনি যেই কনটেক্সটে যে প্রশ্নটা করলেন সেটাকে তো হয়তো বলতে পারেন যে ইয়েস, আমাদের একটা আশাবাদী হওয়ার জায়গা আছে। এই জায়গায় মানে ব্রিটিশ নাগরিকরাই যদি মনে করেন যে তার পলিটিক্যাল গভর্নমেন্ট বা পলিটিক্যাল সিস্টেম বা কারো কারণে ওখানে ক্রাইম বাড়ছে, তাহলে তারপর পরিবর্তে যে আসছে সে তাহলে ক্রাইমটাকে ডাউন করবে। এখন ক্রাইমটা যদি তার নিজের দেশের, মানে এখন চৌধুরী মনিউদ্দিন তো ব্রিটিশ নাগরিকও, কিন্তু তার অতীত আছে একটা আমাদের দেশের সাথে। সো এই ধরনের লোকদের ব্যাপারে ঠিক আছে, তাদের যাই বক্তব্য থাকুক, কিন্তু ক্রিমিনালকে ক্রিমিনাল হিসেবে ট্রিট করা, তাকে বিচারের মুখোমুখি করা এবং তারা যেন ফার্দার ক্রাইম করতে না পারে, সেই জায়গাটাই একটা ভূমিকা রাখা, সেটা সরকারিভাবে এবং সেটা বিচারিকভাবে। সেই জায়গায়ও তো রাষ্ট্রের একটা দায়িত্ব আছে, জুডিশিয়ারিকে হেল্প করা। আমরা আশাবাদী হতে চাই। মানিক, বিচারপতি মানিক, আপনাকে আমি 1 মিনিট শুনতে পারবো, তারপরে শেষ করে দিতে হবে। আপনাকে যেটা প্রশ্ন একটু আগেও রেখেছিলাম ওইটা একটু আপনি বলবেন বলেছেন, পাশাপাশি এই জায়গাটাও একটু যদি যুক্ত করেন। দেখুন, জেনোসাইডে যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে ছিল এই কথাটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। নিক্সন কিসিঞ্জার আমাদের জেনোসাইডের আমেরিকান গভর্নমেন্ট মানে কিসিঞ্জার এবং নিক্সন রাষ্ট্রপতি এবং তার উপদেষ্টা। কিন্তু আমরা সেই কিসিঞ্জারের বই থেকে আমরা জানতে পারি যে আমেরিকার এমনকি প্রশাসনের মধ্যে একটা বিরাট অংশ কিন্তু আপনার পাকিস্তান বিরোধী ছিল, চীন বিরোধী ছিল, বুঝলেন। যাই হোক, সেটা এখন আরেকটা কথা, যে ব্রিটেনে যে আজ টরি পার্টি হেরে গেল তার একটা বড় কারণ কিন্তু তারা ওয়েলফেয়ার সিস্টেমকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। এবং আরেকটি কথা যেটি আপনি বলেছেন, যে সেখানে অপরাধ বেড়ে গেছে এবং এই ধরনের অপরাধীদের যদি আপনার অভয়ারণ্য পরিণত করা হয়, মঈনুদ্দিনের আরো কিন্তু বিভিন্ন, না বাংলাদেশেরও আরো আছে, আপনারা সবাই জানেন, এবং এইসব অপরাধীদের আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধীদের যদি ব্রিটেনে অভয়ারণ্য করে দেওয়া হয় তাহলে তো মানুষ খেপবেই। এবং সুতরাং এই টরি পার্টির বিরুদ্ধে যে গণজোয়ার ঘটেছে সেটি আমি মনে করি এই স্বাভাবিক পরিণতি, ব্রিটিশ মানুষের, ব্রিটিশ জনগণের মধ্যে যে স্বাভাবিক পরিণতি, সেই পরিণতিরই ফল হয়েছে পরশুদিনের। যদিও তারা তো আর এভাবে উল্লেখ করেনি, কিন্তু তারা যেটা উল্লেখ করেছে সেটা হচ্ছে ব্রিটেনে দিনের পর দিন অপরাধের মাত্রা বেড়ে যাওয়া, অপরাধের মাত্রা বেড়ে যাওয়া, পার্টির বিরুদ্ধে কাজ করেছে, যেটি জুলফিকার মানিক বারবার বলেছে। সেইখানে আপনার এই ধর্মান্ধদের, জামাতি এবং ওই মতবাদের লোকদের কিন্তু অভয়ারণ্য হয়ে গেছে কিন্তু সেখানে, এবং সেই অভয়ারণ্যের চৌধুরী মঈনুদ্দিনও কিন্তু তাদের অংশ ছিল, যেটা আমরা মোটামুটি ধরে নিতে পারি, এবং সেইখানে তারা শক্ত ঘাঁটি নির্মাণ এরই মধ্যে করে ফেলেছে। জি, সেই জায়গাটা লেবার পার্টি এই আমি যদি বলি যে এই পয়েন্টটি খুব বেশি আমলে নেয়, যেখান থেকে কনজারভেটিভ পার্টির ভরাডুবির একটি কারণ ধরা হয়, তাহলে তো সামনের দিনে আমাদের সুযোগ তৈরি হবে, এটা আমরা আসলে আজকের দিনে ভাবতেই পারি, তারপরে তাকিয়ে থাকতে হবে কি হতে যাচ্ছে। আজকে এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আপনাকে, জুলফিকার আলী মানিক আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আয়োজনে থাকবার জন্য। এবং প্রতিদিনকার মতো আমরাও আসলে সবসময় প্রত্যাশা দিয়েই শেষ করি, আজকেও শেষ করতে চাচ্ছি যে বাংলাদেশ তার যে রায়গুলো, বিশেষ করে এই যে যুদ্ধাপরাধের এই জায়গাটায়, সেখানে একটি দেশ, স্বাধীন সার্বভৌম দেশে বিরুদ্ধচারণ যারা করেছে, যারা যুদ্ধের সময় সে যুদ্ধাপরাধী হিসেবে কাজ করেছে, তাদের বিচার হোক, সেটা আমরা প্রতি মুহূর্তে প্রত্যাশা করব। এবং তাদেরকে যেন বিশ্বের অন্য দেশে তার আশ্রয় নিয়ে থাকলেও সেই দেশ আমাদেরকে সহায়তা করুক এই অপরাধীদের শাস্তি নিশ্চিত করবার ক্ষেত্রে, আমরা সেটাও প্রত্যাশা করব। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।